বিচারটা কে করবে? আপনি করবেন, আমি করব? যারা বিচার করবে ওদেরকে বলেন আগে ঠিক হতে, জি, তারপর বিচার করব। আসলে বিচারের আওতায় না মানুষকে এনে বাংলাদেশ যে গত 53 বছরে কিছু করতে পেরেছে, আমি এরকম কোনো লক্ষণীয় কিছু আমি দেখিনি। বাট এগুলো নিয়ে আমরা না খুব আমরা বাঙালি জাতি হিসাবে খুব পিছে তাকাতে, আমরা পিছে কি হয়েছিল ওইগুলো আগে বাড়ার না ওই পরিকল্পনাটা আমাদের মধ্যে খুবই দুর্বল। ভবিষ্যতে হবে না এইটাকে এনশিওর করেন। এইটাকে যদি এনশিওর করতে পারেন আপনি, আমরা যদি সামনের দিকে তাকাতে না পারি, ওই 20 বছর আগে 50 বছর আগে কি হয়েছে এগুলো নিয়ে বারবার আলোচনা না করে 20 বছর সামনে আমরা বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চাই, আমরা বাংলাদেশ ব্যাংককে এমনভাবে শক্তিশালী করব যে বাংলাদেশ ব্যাংক যেন পলিটিসাইজ না হয়ে যায়। আপনি কি করে বলবেন যে ব্যাংকরা যেন দলীয়করণ না করে, যেখানে আপনার সেন্ট্রাল ব্যাংক দলীয়করণ করতেছে, যেখানে আপনার বাণিজ্য সংগঠনগুলো দলীয়করণ করতেছে, যেখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করতেছে। সব কিছুর রুট তো সেই পলিটিসাইজেশন। এটা কারা করছে? ব্যবসায়ীরা না, পলিটিশিয়ানরাই করে। সো আমি প্রথমে তাদেরকে বলবো নিজে বদলান, মানুষ বদলে যাবে। এখন আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনি যে আমাদের প্রত্যাশা কি, বা এই ধরনের একটা যদি দেখেন, আপনি অলিগোপলি বন্ধ করেন, 8-10টা পরিবারকে দেশের বিলিয়নিয়ার বানানো বন্ধ করেন। 8-10টা পরিবার কিন্তু দেশের 80% কর্মসংস্থান চালায় না। শ্রদ্ধার সাথেই বলছি, বড় বড় ফ্যাক্টরির মালিক বা গার্মেন্টস মালিকরা কিন্তু দেশের কর্মসংস্থান রান করে না। 85% আপনি তথ্য দেখে নেন of industrial employment is created by small and medium enterprises. আমাদের চোখে ওই ফ্যাক্টরিগুলো পড়ে বিকজ একটা ফ্যাক্টরির ভিতরে 50,000 কর্মী। ওরে বাবা, এরকম কয়টা ফ্যাক্টরি বাংলাদেশে আছে? আর যারা 20-25 জনের কর্মসংস্থান তৈরি করে সেরকম লাখে লাখে কোম্পানি আছে বাংলাদেশে। আপনি তাদেরকে প্রোটেকশন দেন, আপনি আপনার দেশের ইকোনমিকে কিন্তু ড্রাইভ করে আপনার মিডল ইনকাম গ্রুপস, নট দ্য মার্সিডিজ অ্যান্ড দ্য বেন্টলি ইউজার্স। তারা চালায় না। আপনি মিডল ইনকামকে প্রোটেকশন দেবেন, তখন আপনার রিটেল ইন্ডাস্ট্রি গ্রো করবে। আপনার রিটেল ইন্ডাস্ট্রি যখন গ্রো করবে, আপনার পারচেজিং পাওয়ার, আপনার স্পেন্ডিং পাওয়ার বাড়বে। আপনার যখন স্পেন্ডিং পাওয়ার বাড়বে, তখন ওই বিগ প্রোডাকশন কোম্পানিজগুলো, বিগ হাউসগুলো আরও ব্যবসা করতে পারবে। মানে ইট ইজ এ সার্কুলার ইকোনমি। তো আপনি নিচের থেকে উপরে উঠবেন। আপনি যদি মনে করেন যে না, আমার 10টা-20টা পরিবারকে এখানে শক্তিশালী করতে হবে, তারাই আমার রাজনীতিতে টাকা খরচ করবে, তারাই আমার ব্যাংকের থেকে টাকা দিবে, এখান থেকে টেন্ডারবাজি করবে, তারাই আমার দেশটা আমাকে ক্ষমতা রাখবে, এই মাইন্ডসেটে যদি আপনারা পলিটিক্স করেন, তাহলে দেশ এভাবেই থাকবে। আপনি আপনার জনগণকে শক্তিশালী করেন। আপনি জনগণের থেকে তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল বলেই তো আজকে এই পরিণতি। আপনি সেটা করেন না। আপনার জনগণের মধ্যে এই প্রান্তিক জনগোষ্ঠীর ছোটোখাটো ব্যবসায়ী যারা আছে তাদেরকে আপনি এই যে আজকে যে আমরা বলছি যে পুনর্তফসিল দেন আপনি লোনের জন্য, কাদের জন্য বলছি? ছোট উদ্যোক্তাদেরকে দেন আপনি, যারা 5 কোটি টাকা লোন নিয়েছে, যারা 2 কোটি টাকা লোন নিয়েছে। 5,000 কোটি টাকার মরাটোরিয়ামের কথা তো এখানে বলা হচ্ছে না। আপনি তাদেরকে আনেন, বিকজ যারা 2 কোটি টাকা লোন নিয়েছে তারা দেশ ছেড়ে পালাবে না, তারা দেশ বেচে পালাবে না। তাদেরকে আপনার প্রোটেকশন দেওয়াটা আপনার জন্য এই মুহূর্তে ফরজ। জি, মানে আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম আসলে, মানে দায়ী যারা, মানে এটা তো বিচার তো হতেই হবে, এক্সাম্পল সেট করার জন্য হলেও হতে হবে যে না, এটা বাংলাদেশে করা যায় না, এটা করলে এক সময়ে বিচারের আওতায় আমাকে আসতে হবে। এটার জন্য তো যারা এই ব্যাংকিং খাতের এই ক্ষতর জন্য দায়ী, তাদেরকে তো বিচারের আওতায় আনা উচিত। মানে সে ধরনের কোনো প্রক্রিয়া আমরা তো শুনেছি আপনাদের মাধ্যমে যে কাকে কাকে আপনারা অ্যারেস্ট করছেন, তারপর দেখলাম ওনারা আবার বিদেশে। বিচারটা কে করবে? আপনি করবেন, আমি করব? যারা বিচার করবে ওদেরকে বলেন আগে ঠিক হতে, জি, বিচার করব। নুরুল আমিন, মানে এই ব্যাংক কোম্পানি আইন বা আমাদের যেই আইন, মানে এই ধরনের আর্থিক অনিয়মের বিচারের ক্ষেত্রে মানে সে ধরনের উদ্যোগ আসলে শুরু হয়েছে কিনা, বা আইনের কোনো সংস্কারের প্রয়োজন আছে কিনা, বা এক্সিস্টিং আইনই এটা সম্ভব কিনা, কি দেখছেন আসলে? ব্যাংকিং সেক্টরের আইনগুলোর মধ্যে যেগুলো ব্যাংকিং সেক্টরে গভর্ন করে, পলিসি ইস্যু হচ্ছে ব্যাংক কোম্পানি আইন বা আর্থিক প্রতিষ্ঠান আইন, কিন্তু যেটা গভর্ন করে এর মধ্যে দুটো আইনের কথা আমরা বেশি শুনি। একটা হলো অর্থঋণ আদালত আইন, আর একটা হচ্ছে মানি লন্ডারিং আইন। তো অর্থঋণ আদালত আইনটা কিন্তু মোস্টলি আমাদের এই ফৌজদারি দণ্ডবিধির মধ্যে খুব কম, এটা যাচ্ছে এক ধরনের সিভিল বা এই ধরনের কেসের মধ্যে যাচ্ছে। মানি লন্ডারিং আইনটা কিন্তু একটা অপরাধমূলক আইন, সেটা দুদক এবং অনেকগুলো স্টেক হোল্ডার আছেন, সেগুলোতেই বিচারের বিষয়টা আসে। আর যদি কোনো অনিয়ম সংগঠিত হয়
সেটা কিন্তু সরাসরি কেসে না গিয়ে ব্যাংকের অনেক বিষয় কিন্তু দুদকে দিতে হয় আগে, তো দুদক হয়ে যেতে হয়। মানে এখানে একটু একটু মানে ব্যাংকের এই যে কারা অন্যায় করলো এটা ডিসাইড করার ক্ষেত্রে কোন আইনটা অ্যাপ্লাই করবেন, যেমন লোনিদেরকে মোস্টলি শুরু করতে হয় অর্থ আদালত আইন দিয়ে, ভেরি ক্লিয়ার। এর মধ্যে অপরাধ যোগসাজশ যখন হয়, প্রমাণ হয়, সেটা দুদকের তদন্তের মাধ্যমে গিয়ে ওখানে কেস হয়। কিছু কিছু ব্যাংক ডাইরেক্টলিও কেস করে, সেগুলো কিন্তু ওই রকম না, অর্থ আদালতের কেস সরাসরি করে, এটা দুদকে যাওয়া লাগে না। কিন্তু কিছু 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 অনিয়মিত যায়, যেমন যে কারণে বিসমিল্লা বা আরও এরকম 2-4 জনকে আপনারা জেলে দেখতে পেয়েছেন, সেগুলো হচ্ছে ওইভাবে মানি লন্ডারিং এবং এই অপরাধ সংগঠিত হওয়ার কারণে ওই ধারাগুলো ওখানে অ্যাপ্লাই হয়েছে। আর বিচারের তো এই ধরনের জিনিসগুলো আমাদের তো মাথায় নাই যে ব্যাংক মালিকদের, বড় লোন হোল্ডারদেরকে ওর বিচার এই রকম এখনকার বর্তমান স্ট্রাকচারে এই সিস্টেমে হবে, আনলেস কোনো সংস্কার বা কোনো বিশেষ বিশেষ টাস্কফোর্স বিশেষ আইন করা না হয়, তাহলে বিচারে আনার তো নর্মালি কোনো নাই, নর্মালি কোনো আমি দেখি না যেটা করা যাবে। বাট অবশ্যই দেশে এত আইন আছে, ভালো ভালো আইন আছে, এটা কোনখান থেকে কোন কোন অপরাধী কীভাবে ফেলবেন সেটা করবেন। কিন্তু সেটার চেয়ে বড় অপরাধ উনি যে কথাটা বললেন সেটা হচ্ছে যে বাঁধটা তো দেই আর অন্যায় হবে না, এই বোধটা তো আমরা করি। আর আমার এখানে সবচেয়ে আমার পার্সোনাল একটা অপিনিয়ন, সেখানে আমাদের কিন্তু অর্থ সম্পদ আছে, জিডিপি গ্রোথ আছে, আমাদের ব্যাংকে টাকা আছে, কিন্তু আমাদের সোশ্যাল ওয়েলথটা নাই। সামাজিক মূল্যবোধ যেমন একটু সংকট আছে, তেমনি সোশ্যাল ওয়েলথ, আমরা ডিভাইডেড নেশন, আমরা ভাগ হয়ে যাচ্ছে, আমি হয় এই নাইলে এই, আমরা যে এইরকম বিষয়টার কিন্তু একটা, এটা যদিও অর্থনীতির এইখানে আলোচনার বিষয় নয়, তো সেটা থেকে ওই বোধগুলো আসে। কিছু হইলে আমরা ও তো ওই কারণে শাস্তি হয়েছে, ওই দল করে না বা ওই পক্ষ না, আচ্ছা ও এই জন্যই তো ধরছে। এই যে বোধটা, এটা সোশ্যাল ওয়েলথের অভাব আমাদের মূল্যবোধ, আমাদের বিবেক, আমাদের বিবেচনা, আমাদের সচেতনতা, আইনের প্রতি আনুগত্য, আইন মানার জন্য আমাদের যে মনোভাব, এই অর্থনীতির এই ব্যাংকিংয়ের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। ইনারা টাকাটা নিয়েছেন টাকাটা না দেওয়ার জন্য, দে ট্রিট দিস অ্যাজ এ বিজনেস মডেল। টাকাটা না দিতে হইলে কিভাবে নিলে আমাকে আর দিতে হবে না, বেনামির। এখন বেনামি, আমি বলতেছি আপনাকে, বেনামি লোন যখন হয় তখন ঠিকই একটা এনআইডি ইউজ হয়, ওই লোক হয়তো জানেও না, কারণ লোনটার বেনিফিশিয়ারি সে না। তো ফলে হচ্ছে কি, ওর নামে ওর কোলাটারাল নাই বড় বড় লোনের, ওর নামে একটা কেস একটা করে দিলেন, আপনি এরপরে কি বিচার হবে তার? কোথায় ওরে খুঁজে পাবেন? পাইলে সে কি বলে শুনেন, পাইলে শুনেন আমি তো জানি না, আমার তো এই ব্যবসা নাই, আমি তো জানি না। ফলে ওই ডিউ ডিলিজেন্সটা, ওই আইন মানার, ওই সচেতনতার বিষয়টা ব্যাংকের অফিসার কর্মকর্তা যেমন দরকার, ক্রেডিট অফিসারদের দরকার, ব্যাংকের ম্যানেজমেন্টেরও দরকার, বোর্ডেরও ইঙ্গিত থাকা দরকার যে এখানে কোনো অনিয়ম নাই। এমডি সাহেব বা আপনারা হলফ করে লেখেন যে কমপ্লায়েন্সের কোনো ঘাটতি নাই, সেই লোন খারাপ হলে ওনাকে অপরাধী দায়ী করেন। এই অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম তো আমাদের দেশে এমনিও, রেসপন্সিবিলিটি নেবেন কিন্তু আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, এটার অভাব সব জায়গায়। আমি রেসপন্সিবিলিটি হইলে, পদবি হইলে আমি খুব খুশি, আর আমার কোনো দায়বদ্ধতা নাই, সেটা তো আমি খুশি। তো কোন জায়গাটাতে আপনি সামনের দিকে আগানোর জন্য পথ নেবেন, এখানে সমাজের ক্ষেত্রে যা, ওই অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও তা, ব্যাংকের ক্ষেত্রেও ঠিক তাই, যে আপনি এখানে নিয়ম মানার অভ্যাস, সচেতন থাকার অভ্যাস, এথিক্যাল স্ট্যান্ডার্ড, এথিক্যাল এই বিষয়গুলো জানা। আর একটা কথা তো পুরনো হয়ে যাচ্ছে, সুশাসন, এটা এত পুরনো হয়ে যাচ্ছে, এটা এখন আর কোনো অর্থ বিয়ার করে কিনা। তো গুড গভর্নেন্সের জন্য সেন্ট্রাল ব্যাংকের অনেকগুলো সার্কুলার কিন্তু আছে, এই রেগুলেশনস কিন্তু আছে, ম্যানেজমেন্ট এবং বোর্ডের কাজের পরিধি ভাগ করে দেয়া আছে। তো সেটা তো আমি বলবো মোটেও মানা হচ্ছে না। তাইলে কোন জায়গায় কার বিচার কিভাবে করবেন, কাকে দায়ী করবেন, এটা আমি শেষ কথা বলি, রাজনীতি ঠিক যদি হয়, রাজনৈতিক নির্দেশনা যদি ঠিক আসে, অর্থনীতি ঠিক হবে। যদি এই নির্দেশনাটা আবার আগের মতোই আসতে থাকে, আমি ওটাই বিচার,
আগের মতো নির্দেশনা আর যেন না আসে, এবং এই সেক্টর যেন নিজের সচেতনতা, জ্ঞান, বুদ্ধি দিয়ে আইন কানুনের মধ্যে চলে। এই আবেদন করা ছাড়া তো আমি আমার কাছে আর কোনো সমাধান আমি মনে করি আমার কাছে নাই। মানে শেয়ার বাজারে আসলে লং টার্ম ফাইন্যান্সিং এর জন্য শেয়ার বাজার, কিন্তু আমরা দেখছি আমাদের দেশে শর্ট টার্ম ইনভেস্ট করে কিছু প্রফিট করার এক ধরনের বিনিয়োগকারীদের মধ্যে টেন্ডেন্সি দেখি। আর ব্যাংকগুলোকে আমরা দেখছি যে ফাইন্যান্সিং এর মূল ভূমিকায় ইকোনমির। মানে এই জায়গাটায় আসলে কি অবস্থা আসলে শেয়ার বাজারের? শেয়ার বাজার তার ভূমিকাটা রাখতে পারছে না কেন আমাদের দেশে? আসলে শেয়ার বাজারটা আসলে একটা ভেন্টিলেটর ছিল 2010-এর পর থেকেই মোটামুটি। তারপর মাঝে মাঝে একটু আপ ডাউন করতো, বাট এটা আই থিঙ্ক ইট ওয়াজ ফেয়ারলি নেগলিজেবল। আমাদের 70-80% মার্কেট ক্যাপ মনে হয় সব ব্যাংকিং ইনস্টিটিউশনগুলোই কন্ট্রোল করে। তার অর্থ এই যে যেহেতু একটা আইন আছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো বাধ্যতামূলকভাবে তালিকাভুক্ত হতে হবে, এই জন্যই তারা আসছে। তার মানে এই না যে আমি বলবো যে সরকার আবার এরকম আইন করে দেয় যে সবাইকে তালিকাভুক্ত হতে হবে, এভাবে তো এটা ওই যে গণহত্যার মতো হয়ে যাবে তাহলে। তো আমার মনে হয় যে আসলে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার জন্য ভালো কোম্পানিদেরকে উৎসাহ করতে আমাদের বিশেষ ব্যর্থ হয়েছে বিগত কয়েক দশক। ভালো কোম্পানিরা শেয়ার বাজারে এসে মানে তারা খুব একটা সুফল পাবে এ ধরনের কোনো পরিস্থিতি তারা দেখেনি, যার কারণে তারা উৎসাহিত ফিল করে না। এবং বিনিয়োগকারী যারা প্রকৃত বিনিয়োগকারী, তারা কোনো সময় সে ধরনের মুনাফা অর্জন করতে পারেনি ভালো কোম্পানির থেকে। খালি এই যে বাজারের গুজব টুজব, শর্ট টার্ম গেইন যেগুলো দিয়ে করেছে। আবার দেখা গেছে অতি দুর্বল এবং দুর্নীতিকারী কোম্পানিদেরকে বিগত অনেক চেয়ারম্যানরাই এরকম তালিকাভুক্ত করে তাদের টাকা পয়সা পাচার করার জন্য ব্যবস্থা করে দিয়ে গেছে। তো এগুলো থেকে যেটা দেখা যায়, এখন নতুন একজন চেয়ারম্যান এসছেন, এই চেয়ারম্যানের জন্য আমার অনেক খারাপই লাগে, বিকজ উনি আসলে আসতে না আসতেই একটা নির্দোষ মানুষ আনপপুলার হয়ে যাচ্ছেন। আসলে দোষটা তো ওনার না, ওনাকে এখন ওনারও স্টেক হোল্ডারদের সাথে উনি হয়তো আমি শিওর চেষ্টা করছেন বিভিন্নভাবে, বাট ওনাকে যেরকম একটা নোংরা একটা শেয়ার বাজার দিয়ে যাওয়া হয়েছে, উনি এটাকে কিভাবে এখান থেকে কাটিয়ে উঠবেন। আর এখন তো জানেন যে সরকার নতুন করে সব কিছু করছে, মানে একটু তো প্যানিক হচ্ছেই, সব জায়গায় প্যানিক হচ্ছে। তো এই জন্য ওনাকে একটু সময় দিতে হবে, ওনাকে একটু স্টেক হোল্ডারদের সাথে বসতে হবে। ফাইন্যান্সিয়াল মার্কেটে যারা মূলত যারা মূল ইনভেস্টার যারা, তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য কি করতে হবে, ওনাকে ওদের থেকে শুনতে হবে। ওই আমলাদের ইনস্ট্রাকশনে এখন আর ওইভাবে দেশ চালানো যাবে না। কিছুদিন ধরে আমলারাই ধরেন আপনার রাষ্ট্র পরিচালনা করতো, কিন্তু যারা মূল ব্যবসা করে, যার একটা পানের দোকানও নাই, সে যদি আমাকে বুঝায় কিভাবে ব্যবসা করতে হবে, তাহলে তো সমস্যা। যেটা আমরা ধরেন যে ট্যাক্স পলিসির ক্ষেত্রে আমাদেরকে এনবিআর শিখায় কীভাবে ট্যাক্স দেই আমি, আপনি তো ট্যাক্স দেন না। আপনি যদি পলিসি করেন তাহলে ওই 15 লাখ টাকার ছাগল কিনতেই থাকবে মানুষ। তা আমাদের থেকে শুনেন, কারণ আমরাই চাই, আমরাই এই দেশ করব, আমরা এই দেশেই থাকবো, এই দেশেই মরবো। আপনি সবার সাথে কথা বলে প্রাইভেট সেক্টরকে প্রাধান্য দেন, কথায় কথায় প্রাইভেট সেক্টর অর্গানাইজেশনের অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়েন না, ওদেরকে ডেকে আনেন। তারা যদি দোষ করে থাকে তাদেরকে জেলে ভরেন। আপনি একজনকে স্পেসিফাই করেন যে সে দোষর, তাকে জেলে ঢুকান, তাকে আপনি পাবলিসাইজ করেন, তাকে পাবলিকলি শেম করেন। সে যদি ব্যাংক ডিফল্টার হয়ে থাকে, তাকে আমরা বাকি ব্যবসায়ীরা তাকে আমরা প্রত্যাখ্যান করব, তাকে আমরা বর্জন করব। আপনি পাবলিক শেমিং করেন। আপনি যে বলছেন ওই যে বিচার করার কথা, আপনি পাবলিক শেমিং দিয়ে শুরু করেন না। মানুষের লজ্জা যদি থাকে তাহলে বাকিরা তার পাশে দাঁড়াবে না। তো যারা ধরেন আজকে ওই যে লোক আগে ছাত্রলীগ ছিল, সে আজকে ছাত্রদল হয়ে গেছে, এই সুবিধা কারা করে দিচ্ছে? রাজনীতিবিদরাই করে দিচ্ছে। সেই লোক যদি আসলে খারাপ হয়ে থাকে, তাকে পাবলিকের কাঠগড়ায় দাঁড়া করানো, এর থেকে বড় কাঠগড়া তো নাই। কোর্টের কাঠগড়া তো দেখেছি আমরা গত 15 বছরে কি হয়েছে না হচ্ছে। তো এই জিনিসটাকে আমাদের এই ক্যাপিটাল মার্কেটের কথাটা যদি আমি বলি, আপনি ক্যাপিটাল মার্কেটে মানুষকে উৎসাহিত করেন লিস্ট করার জন্য, মানুষকে মানে জাতা কোম্পানি কেনা, ভালো কোম্পানি। বাংলাদেশে এখন আমরা যদি বলি দুজনে মিলে 100টা কোম্পানির নাম বলতে পারবো, যাদেরকে আমরা মনে করি তারা যদি বিনিয়োগ সরকারের অনেক লিমিটেড কোম্পানি আছে না, আছে, এবং সারা দুনিয়ায় মানুষ টাকা উঠায় ক্যাপিটাল মার্কেট থেকে, আর আমাদের দেশে টাকা উঠায় ব্যাংক লুট করে। তো এটা কারা তৈরি করেছে? এটা তো পলিসি মেকাররা তৈরি করেছে। তো তারাই তো ব্যর্থ। তো তারা যদি ব্যর্থ হয়ে থাকে, আমার মনে হয় যে তারা যদি ব্যবসায়ীদের সাথে কথা বলা যে কী করলে আপনারা আমাদের এখানে লিস্টেড হবেন। এবং আমি মনে করি বিগত 15 বছর যেসব ভুল করেছে, এইসব রোড শো করা বন্ধ করতে হবে। এটা অবৈধ। একটা সরকারের একটা কমিশন বাইরে গিয়ে একটা রেগুলেটরি অথরিটি রোড শো করে, সারা বিশ্ব তাদেরকে নিয়ে হাসাহাসি করে।
আজকে বলতে পারছি সাহস করে। এই হাস্যকর কাজ যেন বিসেক আর ভবিষ্যতে না করে। এটা বিসেকের কাজ না, এটা ব্যবসায়ীদের কাজ, এটা বাণিজ্য সংগঠনদের কাজ। বাংলাদেশ ব্যাংক, বিসেক এরা কেন রোড শোতে যাবে? এরা তো রেগুলেটর। আমরা যাব, আমরা ব্যবসায়ী, আমরা বিনিয়োগ করি, আমরা যাব।